সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলি হিজবুল্লাহ যুদ্ধ চলছে, নতুন যুদ্ধের সূচনা আরব দেশ এবং ইসরায়েলের মধ্যে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে দুপুরের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরপরে জানিয়ে দেব ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে থাকছে গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি নির্মাণ নিন্দা করেছে সৌদি, তুরস্ক, জার্মান সহ আরো বেশ কিছু দেশ। আরো থাকছে দলে দলে অস্ত্র জমা দিচ্ছে আসাদের সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে তথ্য প্রকাশ করেছে বিবিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। এছাড়া গত সপ্তাহে আংশিক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ভয়াবহ হামলা চালান বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী। অপরদিকে সর্বাত্মক হামলার সাহস না করেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশ সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে একথা জানায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। দিনের শুরুতেই হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে। ইরানের আঞ্চলিক মিত্রদের সাথে উত্তেজনা সমৃদ্ধ এবং বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেএএন। ইসরায়েলের সামরিক সূত্র দাবি করছে সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করেছে। হুতিরা সমগ্র ইরানের অপেক্ষার পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি নেতানিয়াহু বাহিনীর। তাই হুতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদী এই ইসরায়েল দখলদাররা। ইসরায়েলি সামরিক বাহিনী গোপন সূত্রে কেএনকে জানিয়েছে হুতিদের অগ্রযাত্রা থামাতে গোয়েন্দা শক্তি স্থানান্তর এবং অভিযানের জন্য অপারেশনাল ইউনিট প্রস্তুত করার প্রয়োজন, আর সেদিকেই এগোচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। ইসরায়েলকে সিরিয়ার চলমান সংকটের সুযোগ না নিতে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে অভিযান চালানোর পর এ হুঁশিয়ারি জানান তিনি। রাশিয়ান টুডের এক প্রতিবেদনে তিনি এই মন্তব্য করেন। এর আগে এ মাসের শুরুতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী বাহিনী দামাস্ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়। এই পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পতন এবং পদত্যাগ করে রাশিয়ার আশ্রয় নিয়েছে। আসাদের সরকার পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী রাশিয়া এবং সিরিয়া ও গোলান মালভূমির মধ্যে অবস্থানরত বাফার জোনে প্রবেশ করে। জাতিসংঘ এবং আরব রাষ্ট্রগুলো তীব্র সমালোচনার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে তার মন্ত্রিসভা গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েল সেখানে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 1974 সালে সিরিয়া ইসরায়েল বিরতি চুক্তির বাস্তবায়ন ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে রিয়াবকভ বলেন, নতুন চুক্তির আওতায় গোলান মালভূমিতে একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিল যা ইসরায়েলকে মেনে চলতে হবে। তবে ইসরায়েল দাবি করছে আসাদ সরকারের পতনের পর 1974 সালে চুক্তি ভেঙে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার কোনো হস্তক্ষেপ না করার কথা বললেও তারা সীমান্তে চরমপন্থী সন্ত্রাসীদের উপস্থিতি ঠেকানোর জন্য পদক্ষেপ নিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটস জানান, বাফার জোনে নতুন নিরাপত্তা এলাকা তৈরি করা হয়েছে যা সন্ত্রাসী কার্যক্রম ও ভারী অস্ত্র থেকে মুক্ত থাকবে।
গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি সম্প্রসারণের নিন্দা করেছে সৌদি, তুরস্ক, জার্মান সহ আরও কয়েকটি দেশ। অধিকৃত গোলান উপত্যকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও জার্মানি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল 1967 সাল থেকে গোলান উপত্যকায় অবৈধ বসতি গড়ে আসছে। তিনি বলেন, আমরা গোলান উপত্যকায় ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের সিদ্ধান্তে তীব্র নিন্দা করছি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, 1974 সালে চুক্তির বাইরে গিয়ে ইসরায়েল অন্য এলাকায় অনুপ্রবেশের পাশাপাশি এলাকায় দখল করে বাড়িঘর নির্মাণ করেছে এবং বসতি স্থাপন করেন। বিশেষ করে সিরিয়ায় তাদের আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই চক্রান্তের নিন্দা জানাই, বিরোধিতা করে বলছি যে সিরিয়ার ইহুদি বসতি সম্প্রসারণের ইসরায়েলি চক্রান্তর পাশের দেশগুলোর নিরাপত্তা বিঘ্ন ঘটানোর চেষ্টা একটি অংশ। কাতার গোলান মালভূমি উপত্যকায় ইসরায়েলি বসতি সম্প্রসারণের একটি নতুন যুদ্ধ এবং জাতিসংঘের আইনের সম্পূর্ণ বিরোধী আখ্যা দিয়েছে। দলে দলে অস্ত্র জমা দিচ্ছে আসাদের সেনারা। কোনো ত্রাণ বা ব্যাংক থেকে টাকা তোলার লাইন নয়, অস্ত্র জমা দেওয়ার লাইন পড়েছে। দলে দলে সিরিয়ার সশস্ত্র গ্রুপের কাছে অস্ত্র জমা দিচ্ছে আসাদ সেনাবাহিনী, সাবেক কর্মকর্তা ও সেনারা। গেল 8 ডিসেম্বরে বিদ্রোহীদের টানা 12 দিনের আংশিক অভিযানে দেশ ছেড়ে পালান দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে স্বৈরশাসন চালানো বাশার আল আসাদ। তারপরই ভেঙে পড়ে সিরিয়ার সামরিক বাহিনীর কমান্ড। আসাদ দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল যায় হায়াত আল তাহরি আল সাম এর হাতে। এরপরে সামরিক বাহিনীর সদস্যরা এসটিএস যোদ্ধাদের কাছে অস্ত্র জমা দিতে থাকেন। এর জন্য কোথাও কোথাও দীর্ঘ লাইনও পড়ে যায়। ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন স্থানে আসাদ বাহিনীর সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয় এসটিএস। সেই ঘোষণা মোতাবেকে সিরিয়ার পশ্চিম অঞ্চলীয় প্রদেশ টারসুতের আসাদের রাজনৈতিক দল বাথ পার্টির আঞ্চলিক সদর দপ্তরে অস্ত্র জমা দিতে আসেন সাবেক সেনা সদস্যরা। সেখানে অস্ত্র জমা নেওয়ার কাজ করেছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আহরাম আল সাম। এর আগে আসাদ বাহিনীর সেনা সদস্য ও আসাদ সমর্থিত সশস্ত্র গোষ্ঠী যোদ্ধাদের তুর্সে বাথ পার্টির কার্যালয়ে নিজেদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়ে থাকে। গাজা যুদ্ধবিরতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ অচল অবস্থার পর নতুন আশার সঞ্চয় হয়েছে। ফিলিস্তিনির পক্ষে একজন সিরিয়ার আলোচক বিবিসিকে জানিয়েছে, আলোচনাটি যখন নির্ধারণী ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতি ঘটেছে। এছাড়াও কূটনৈতিক তৎপরতা জোরদার করতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটো জানিয়েছে, আমরা কখনো এতটা কাছাকাছি পৌঁছাইনি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, হামাসকে স্বাভাবিকভাবে পরাজিত করার পর গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় থাকবে। ফিলিস্তিনি পক্ষ তিনি পর্যায়ে পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। প্রথম ধাপে 45 দিনের মধ্যে বেসামরিক নাগরিক এবং নারী সেনাদের মুক্তি। এ সময় ইসরায়েলি বাহিনীর গাজা শহরের কেন্দ্রে উপকূলীয় সড়ক এবং মিশরের সীমান্ত বরাবর গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাবে। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং তৃতীয় ধাপে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি। ইসরায়েলের মতে গাজায় আটক 96 জন জিম্মির মধ্যে 62 জন জীবিত রয়েছে। ইতিমধ্যে ইসরায়েলি অভিযান বা আলোচনার মধ্যে 100 জনের বেশি জিম্মিকে মুক্তি করা হয়েছে। নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর কূটনৈতিক প্রচেষ্টা তৎপরিত রয়েছে। তবে ট্রাম্প সম্প্রচারিত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি আমরা দায়িত্ব গ্রহণের আগেই সম্পন্ন হওয়া উচিত, অন্যথায় পরিণত ভালো হবে না। গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা এবং মধ্যস্থকারী দেশগুলোর ভূমিকার উপরে।